ভোটার তালিকা শুনানির নোটিশ হাতে পেলে চিন্তা হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক, তাই না? কিন্তু একদম ঘাবড়ানোর কিচ্ছু নেই। যদি ঠিকঠাক প্রস্তুতি নেওয়া যায় তাহলে পুরো বিষয়টা কিন্তু বেশ সহজেই সামলে নেওয়া সম্ভব। চলুন এই পুরো কৌশলটা আমরা ধাপে ধাপে দেখে নিই, যাতে শুনানিতে সাফল্য আসেই। তো আসল প্রশ্নটা হলো, এই শুনানির জন্য ঠিক কি করতে হবে, কিভাবে প্রস্তুত হতে হবে? চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক সঠিক প্রস্তুতির মাধ্যমে কিভাবে আত্মবিশ্বাসের সঙ্গে এই পরিস্থিতির মোকাবেলা করা যায়। পুরো ব্যাপারটাকে সহজ করে বোঝার জন্য আমরা এটাকে 5টা ভাগে ভেঙে নিয়েছি। প্রথমে দেখব কি কি প্রশ্ন আসতে পারে, তারপর সম্পর্ক প্রমাণের কৌশল, সঠিক শব্দ ব্যবহারের গুরুত্ব, কিছু গোল্ডেন রুলস, আর সবশেষে চূড়ান্ত বক্তব্য কেমন হওয়া উচিত। আচ্ছা, প্রথমেই আসা যাক শুনানির সম্ভাব্য প্রশ্নাবলীতে। মানে নির্বাচন কমিশন ঠিক কি কি জিজ্ঞাসা করতে পারে, আর আমাদের সূত্র অনুযায়ী সেগুলো সবচেয়ে কার্যকর আর আইনসম্মত উত্তরই বা কী হবে। চলুন দেখে নিই। শুনানির শুরুতেই এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। দেখে মনে হতে পারে এটা একটা সাধারণ প্রশ্ন, কিন্তু এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আপনার কৌশলের প্রথম ধাপ। এবার উত্তরটা খেয়াল করুন, কি দারুণ কৌশল, তাই না? একদম সরাসরি বাস্তব কথা। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? এই একটা লাইনে শুরুতেই 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে একটা পারিবারিক কানেকশন তৈরি হয়ে গেল। আর এটাই শুনানিতে একটা বিরাট প্লাস পয়েন্ট। এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা অনেককে বেশ দ্বিধায় ফেলে দেয়। মনে রাখতে হবে এর উত্তর দেওয়ার সময় সততা আর সংক্ষিপ্ততা দুটোই কিন্তু ভীষণ জরুরি। এখানে মূল কৌশলটা হল সহজভাবে কারণটা বলে সেখানেই থেমে যাওয়া। সূত্র অনুযায়ী বেশি ব্যাখ্যা করতে গেলেই কিন্তু নতুন প্রশ্নের সুযোগ তৈরি হয়, যেটা আপনার কেসকে দুর্বল করে দিতে পারে। তাই উত্তর হবে একেবারে টু দি পয়েন্ট, একদম সংক্ষিপ্ত। বেশ, শুধু প্রশ্নের উত্তর দিলেই তো হবে না। সম্পর্ক প্রমাণের জন্য সঠিক ডকুমেন্ট বা নথি দেখানোটাও একই রকম জরুরি। কিন্তু শুধু নথি থাকাই যথেষ্ট নয়। কোন নথির কি আইনি উদ্দেশ্য সেটা জানাটা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, এটা কমিশনের তরফ থেকে আসা একটা বেশ বুদ্ধিদীপ্ত প্রশ্ন। এর মাধ্যমে আসলে আবেদনকারীর আইনি বোঝাপড়াটা পরীক্ষা করা হয়। মানে তিনি বিভিন্ন নথির কাজ সম্পর্কে আদৌ জানেন কিনা। এই উত্তরটা কিন্তু দারুণভাবে পুরো কৌশলটাকে স্পষ্ট করে দেয়। এটা প্রমাণ করে যে আবেদনকারী খুব ভালোভাবে বোঝেন যে পরিচয় প্রমাণ আর সম্পর্ক প্রমাণ দুটো এক জিনিস নয়, আর এগুলোর জন্য আলাদা আলাদা নথির প্রয়োজন হয়। এখানে পুরো কৌশলটা একদম পরিষ্কার, তাই না? প্রত্যেকটা নথির একটা নির্দিষ্ট কাজ আছে। যেমন ধরুন, আধার কার্ড পরিচয় প্রমাণ করে আর হলফনামার সম্পর্ক প্রমাণ করে। এই ছোট্ট পার্থক্যটা বোঝা এবং শুনানিতে সেটা গুছিয়ে বলতে পারাটাই কেসটাকে অনেকখানি শক্তিশালী করে তোলে। শুনানির সময় কি বলা হচ্ছে তার মতোই গুরুত্বপূর্ণ হল কোন শব্দ ব্যবহার করে বলা হচ্ছে। মানে আবেগ বা অভিযোগের সুরে কথা বললে কিন্তু আইনি ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই শব্দচয়ন এখানে খুবই জরুরি একটা বিষয়। জেনে রাখুন, শুনানিতে কিন্তু শব্দই সবকিছু। মানে একটা ভুল শব্দ পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে। এই যে বামদিকের শব্দগুলো দেখুন, অবিচার, ষড়যন্ত্র, এগুলো বললেই কিন্তু আইনি ঝুঁকি বেড়ে গেল। তার বদলে ডান দিকের শান্ত আইনি ভাষাগুলো দেখুন, এগুলো অনেক বেশি স্ট্র্যাটেজিক। সম্মানও বজায় থাকলো, কাজও হলো। এটাই হলো নিরাপদ ভাষার একটা দারুণ উদাহরণ। এখানে কিন্তু কোনো দাবি বা অভিযোগ করা হচ্ছে না, বরং খুব সম্মানের সঙ্গে আইনি উদাহরণ আর সম্ভাবনার কথা বলা হচ্ছে। এতে বক্তব্যটা অনেক বেশি ওজনদার হয়ে ওঠে। কি বলা হবে, কোন শব্দে বলা হবে তা তো আমরা দেখলাম, কিন্তু এবার আসা যাক আচরণের দিকে। কারণ চাপের মুহূর্তে নিজেকে শান্ত রাখাটাই কিন্তু সাফল্যের অন্যতম বড় চাবিকাঠি। পুরো শুনানিতে নিজের আচরণ ঠিক রাখার জন্য মাত্র 4টে সহজ কিন্তু খুব শক্তিশালী নিয়ম মনে রাখতে হবে। এই নিয়মগুলোই কিন্তু পুরো প্রক্রিয়ার ভিত্তি তৈরি করে দেবে। এই 4টে নীতি, কম কথা, সত্যি কথা, শান্ত থাকা আর এক কথা বারবার না বলা, এগুলোই একটা বিশ্বাসযোগ্য আর কার্যকর উপস্থাপনার মূল ভিত্তি। এর প্রত্যেকটাই কিন্তু শুনানিতে একটা পজিটিভ প্রভাব ফেলে। শুনানির একেবারে শেষে ফাইনাল স্টেটমেন্ট বা চূড়ান্ত বক্তব্য দেওয়ার একটা সুযোগ আসতে পারে। এই মুহূর্তের জন্য আগে থেকেই একটা ছোট্ট আর সম্মানজনক বক্তব্য তৈরি রাখাটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ। যখন এই শেষ প্রশ্নটা করা হবে,
ঠিক তখনই আগে থেকে তৈরি রাখা সম্মানজনক আবেদনটা জানানোর সেরা সময়। এটাই নিজের বক্তব্যকে সংক্ষেপে গুছিয়ে বলার শেষ সুযোগ। এই শেষ বক্তব্যটা এত শক্তিশালী তার কারণ হল এটা খুব নম্র, পুরোপুরি তথ্যের উপর ভিত্তি করে তৈরি এবং কোনো রকম বাড়তি আবেগ বা অভিযোগ ছাড়াই সরাসরি কাঙ্ক্ষিত ফলাফলের জন্য আবেদন জানাচ্ছে। তাহলে সংক্ষেপে বলতে গেলে এই শুনানিতে সাফল্য কিন্তু 3টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। 1. সম্পূর্ণ প্রস্তুতি, 2. নথির কৌশলগত ব্যবহার, আর 3. শুরু থেকে শেষ পর্যন্ত শান্ত ও সংযত থাকা। তাহলে শেষে এসে একটা প্রশ্ন ভাবার জন্য থাকলো, তাই না? যে কোনো আইনি প্রক্রিয়ায় যা বলা হলো তার চেয়েও কি যা বলা হলো না সেটাই বেশি শক্তিশালী হতে পারে? ভেবে দেখার মতো বিষয়। আসলে ওই যে কম কথা বলার নিয়মটা, সেটাই কিন্তু এখানে আসল কথা। কখনো কখনো চুপ থাকা বা একেবারে মেপে উত্তর দেওয়াই কিন্তু সবচেয়ে বড় হাতিয়ার। Thank you for watching your law school.